পাপের পথ ফেলে ভক্তির সাথে আসলে তবেই জীবনের আসল মানেটা বোঝা যায়। আমি বদলেছি, তোমরাও পারবে। সত্যি বানুদা, আগে তুমি আর এ তুমির মধ্যে কত পার্থক্য। আগে তুমি জোর করে চাঁদা নিতে, তোমার কথা না শুনলে মারধর করতে, আর এখন সেই তুমি কত ভালো হয়ে গেছো, মানুষের সেবা করছো। তোমাকে দেখে এখন আমাদের গর্ব হয়। আগের এক সময় অনেক ভুল করেছি রে গোপাল, রাগের বশে অনেক পাপ করেছি, কিন্তু ওপরে ওপরওয়ালা আছেন, উনি আমাকে ক্ষমা করেছেন, তাই তো এখন প্রায়শ্চিত্ত করবার সুযোগ পাচ্ছি। তুমি নাকি শহরে ভালো চাকরি পেয়েছো শুনলাম। হ্যাঁ রে, চাকরিটা পেয়ে আমার ভাগ্য খুলে গেছে। একটা বড় কারখানায় কাজ পেয়েছি। প্রত্যেক দিন দুপুরে মাংস ভাত দেয়, বেতনও ভালো। কাজ করতে করতে বুঝেছি খারাপ পথে কিছু নেই, খেটে খাওয়ার মধ্যে আলাদাই শান্তি। কারখানার কাজ মানে কিসের কাজ বানুদা? কাগজে কলমে হিসেব দেখবার কাজ, খুব সহজ। তাই নাকি? ওরা ট্রেনিং দেয় বুঝি? হ্যাঁ, তা দেয়, সব শিখিয়ে পড়িয়ে নেয়। তোর চেনা পরিচিত কারোর চাকরির দরকার হলে বলিস, আমি ব্যবস্থা করে দেব। সত্যি বলছো বানুদা? আমার দাদা একটা কাজ খুঁজছিল। ঠিক আছে, বিপ্লবকে বলিস আমার সঙ্গে দেখা করতে। আমি ওকে পরের সপ্তাহেই শহরে নিয়ে যাব। আমাদের অফিসে খাওয়া দাওয়া থাকা সব ফ্রি, বুঝলি? তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, ঠিক আছে ঠিক আছে, আমিও তো তোর বড় দাদার মতোই, তাই না? হ্যাঁ। এই যে বিপ্লব, আয় বস। শহরে বড় একটা কারখানায় লোক নিচ্ছে, সহজ কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তোর ভাইকে সবটাই বলেছি, হাজিরা দিলে বেতন, রোজ মাংস ভাত ফ্রি। সত্যি? রোজ মাংস ভাত দেয় ফ্রিতে? মানে সত্যি, মানে 100% সত্যি। প্রতিদিন ভাত মাংস দেয়, আর কাজও সহজ। আমি রাজি। গ্রামে বসে তো আর তেমন কিছু হচ্ছে না। সত্যি বলতে এই চাষবাসে পেট চলে না। তোরা হচ্ছিস গ্রামের খুব যুব সমাজ। এখনই তো শহরে গিয়ে কাজ করবি, ভালো টাকা আয় করবি, তবে না ভবিষ্যৎ সুখের হবে। তুমি ঠিকই বলেছো ভানুদা। আচ্ছা, আমার কিছু বন্ধুও কাজ খুঁজছে, ওদেরকেও কি বলবো? হ্যাঁ বল না, কত বড় কারখানা জানিস, শয়ে শয়ে কর্মচারী। ওদেরকে বলিস আমার সঙ্গে এসে একবার কথা বলে যেতে। আর হ্যাঁ, আগে থেকেও বলে রাখছি, হুটহাট কিন্তু গ্রামে আসা যাবে না। বাড়িতে সেটা বলে তারপর আসবি, বুঝলি? ঠিক আছে। আচ্ছা দাদা, শহরে তাহলে কবে যাব? পরশু সকালে ট্রেন। তোর বন্ধুরা যারা কাজ করতে চায় সবাইকে একসঙ্গে নিয়ে যাব। কাজটা কেমন দাদা? মানে আমি পারবো তো? আমার কিন্তু খুব ভয় করছে, আসলে আগে তো চাষবাস ছাড়া তেমন কিছুই করিনি। আরে ভাই, ভয় কিসের? আমিও তো করছি, তুইও পারবি, কোনো ভয় নেই। দাদা, তুমি সত্যি কত বদলে গেছো। ওপরওয়ালা তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে তোদের থেকে এত ভালোবাসা পাচ্ছি, এটাই আমাকে শক্তি যোগায়, বুঝলি? সাবধানে যাস বাবা, নিজের খেয়াল রাখিস। মা, ভানুদা আছে তো, তুমি এত চিন্তা করছো কেন? তাছাড়া আমার সঙ্গে শান্ত, অরুণ, বাবলু ওরাও তো আছে। এখন একটু কষ্ট করলে পরে সব ঠিক হয়ে যাবে। তোমরা সাবধানে থেকো। ট্রেন ধরবার সময় হয়ে গেল, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস বাবা। বিপ্লব কোথায় যাচ্ছে গো? শহরে চাকরি পেয়েছে, সেখানেই যাচ্ছে। বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, তবে সবটাই সম্ভব হয়েছে ভানুর জন্য। গ্রামের বেশিরভাগ ছেলেকে তো ওই শহরে কাজ খুঁজে দিচ্ছে। আর সব থেকে ভালো ব্যাপার হলো, সেখানে বেতন তো পাবেই, তাছাড়া প্রতিদিন দুপুরে মাংস ভাত খাওয়ানো হয়। সত্যি ভানু যে এত ভালো হয়ে যাবে কে জানতো। ভালো হলেই ভালো, তবে সত্যি ভালো হওয়া আর ভালো দেখানো, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। না গো নবীনের মা, ভানু সত্যি ভালো হয়ে গেছে। নবীনকেও বলো এত পড়াশুনো না করে বরং ভানুর কারখানায় ঢুকে যাক, মাসে মাসে মাইনে পাবে, মাংস ভাত পাবে। না গো, ও পড়াশুনো করছে, করুক, ওর মাংস ভাত না হলেও চলে যায়, ও আলু সিদ্ধ ভাত পেলেই খুশি। তোমাদের মা ছেলের বড় বড় স্বপ্ন, কি আর বলবো। সেটা একেবারেই নয়, তবে আমি চাই ও পড়াশুনো করুক।
এত ভালো রেজাল্ট করে পড়াশুনো করলে আমি জানি ও ঠিক ভবিষ্যতে অনেক উন্নতি করবে। ঠিক আছে, এখন ঘরে যাই, রান্না বসাতে হবে। হ্যাঁ যাও, আমিও যাই, মেলা কাজ বাকি। জানিস নবীন, একটু আগে বিপ্লবের মায়ের সঙ্গে দেখা হয়েছিল। বিপ্লব শহরে যাচ্ছে। কাজটা কে দিয়েছে বলতো? ভানু দিয়েছে। তাই নাকি? আচ্ছা মা, এর আগে যারা ভানুদার সাথে শহরে গেছিল তাদের কেউ তো এখনো গ্রামে ফিরল না। এতদিন হয়ে গেল, তারা কি আর গ্রামে আসবে না? কি জানি, আমার তো ভানুকে খুব একটা সুবিধার ছেলে বলে মনে হয় না। বিমলের মা কাল এসেছিল, বলছিল ছেলের কোনো খবর নেই, ফোনও ধরে না। শুধু বিমল দা না মা, সুধীর দাও তো অনেকদিন আগে গেছে, কেউ ফিরে আসেনি। এমনকি বাড়িতে একবারও ফোন পর্যন্ত করেনি, শুধু মাঝে নাকি কিছু টাকা পাঠিয়েছিল। সেই জন্য বাড়ির লোকেরাও আর কিছু বলছে না। তুই তো এত পড়াশুনো করিস, তোর কি মনে হয় ওরা কি বড় কাজ পেয়ে বাড়ির সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না? না মা, ব্যাপারটা যেমন মনে হচ্ছে তেমন নয়। ভানুদা বলেছিল শহরে ভালো কাজ দিচ্ছে সবাইকে, মাসে 15-20 হাজার টাকা, কিন্তু এতদিন পরও কেউ একবার গ্রামে আসবে না। ভানুদা তো মাঝে মধ্যেই আসে, তাহলে ওরা আসে না কেন? বিপ্লব আর ওর বন্ধুরাও তো আজ শহরে গেছে, কিছুদিন যাক, তারপর বোঝা যাবে আসল ব্যাপারটা কি। জানো তো মা, আমার মনে হচ্ছে ভানুদা মিথ্যে কথা বলেছে। ওদের হয়তো বেগার খাটানো হচ্ছে। কি বলছিস তুই? আমি ইন্টারনেটে পড়েছি অনেক জায়গায় এমন হয়, গরিব ছেলেদের ভুলিয়ে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। ও বাবা, বিপ্লবের মা তো আবার বলছিল তোকেও শহরে গিয়ে কাজ করতে। বলছিল এত পড়াশুনো করে কি হবে, তার চেয়ে ওকেও কাজে ঢুকিয়ে দাও। আমিও বলে দিয়েছি বাবা, আমার ছেলে যতদূর পড়তে চায় পড়বে। সেটা শুনে মুখ ভার করে চলে গেলেন। পড়াশোনা করেছি বলেই তো সবকিছু না ভেবে কোনো সিদ্ধান্ত নিই না। তুমি সবাইকে বলে দেবে, সময় হলে আমি নিজের যোগ্যতায় কাজ খুঁজে নেব। না রে বাবা, তোর যত দূর ইচ্ছে তুই পড়াশুনো কর। আরে ভানু, তোকে তো চেনাই যাচ্ছে না। শহরে গিয়ে তো একবারে বদলে গেছিস। হ্যাঁ, কাকা শহরই আমাকে বদলে দিয়েছে। যখনই সুযোগ পাই গরিবদের দান করি, আশীর্বাদ পাই, মনটা হালকা থাকে। জীবন মানে যে ত্যাগ, সেটা এখন বুঝতে পারছি। তাই নাকি? ত্যাগ মানে তো আসক্তি ছাড়া জীবন কাটানো, কিন্তু এই যে গলায় মোটা চেনটা ঝুলছে, এগুলো তো এক প্রকার আসক্তি, তাই না? কাকা, এসব দান করা জিনিস। এক সাধু আশীর্বাদ করে দিয়েছেন, তাই পড়েছি। সাধুদের আশীর্বাদে সোনা রূপো থাকে, তা শহরের সাধুরাও এখন ব্যবসায়ী হলো বুঝি? কাকা, আপনি বুঝবেন না। আমি এখন শহরে অনেক দুস্থ মানুষকে খাওয়াই, কাপড় দিই, যতটা পারি সাহায্য করি। দান করে বলতে নেই, ওটা প্রচার হয় রে, পর উপকার না, বুঝলি? আপনার কথায় বড্ড ব্যথা লাগে কাকা। আমি জানি আপনি এখন আমাকে সেই আগের ভানুই ভাবেন। আমি যেটা বুঝি সেটাই বলি। মানুষকে বিশ্বাস করা বড় কঠিন কাজ। আজকে চলি রে, বুঝলি? কাকিমা, কি হয়েছে? কারো অসুখ নাকি? সকাল থেকে সবাই বলছে তুমি নাকি কান্নাকাটি করছো। নবীন, নবীন তুই এসেছিস বাবা? দেখ না, বিমল শহরে কাজ করতে গেছিল প্রায় 1 বছর আগে। তারপর থেকে কোনো চিঠি নেই, খোঁজ নেই। 1 বছর? তুমি ভানুদাকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম তো। বললো ও নাকি অন্য কোথাও কাজ পেয়ে সেখানে চলে গেছে। সেখানে যাওয়ার পর ভানুর সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। আমার অমন শান্ত ছেলেটা শহরে গিয়ে আমাদের সঙ্গে যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে, আমি কখনোই ভাবিনি। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, শহরে যাবার পর বিমলদা একটাও চিঠি পাঠায়নি? হ্যাঁ, একবার পাঠিয়েছিল, সঙ্গে সঙ্গে কিছু টাকা পাঠিয়েছিল, আর বলেছিল খুব তাড়াতাড়ি আসবে। কাকিমা, ভয় পেও না, আমি তো কালকে শহরে যাচ্ছি। তুমি বরং একটা কাজ করো, বিমলদার একটা ছবি আর এই চিঠিটা আমাকে দিও। হ্যাঁ ঠিক আছে, আমি সন্ধেবেলায় তোদের বাড়ি গিয়ে দিয়ে আসবো। বিমলের খোঁজ পাওয়া যাবে তো নবীন? নিশ্চয়ই পাওয়া যাবে। বিমলদার চিঠিতে লেখা ঠিকানা তো এটাই।
কিন্তু ভানুদা তো বলেছিল বিমলদাকে কারখানায় কাজ দিয়েছিল। এটা তো কোনো গুদাম ঘর মনে হচ্ছে। আরে ওই তো ভানুদা। এখন কি ভানুদাকে ডাকা হবে? না না, ওই লোকটার সঙ্গে গভীর কিছু আলোচনা করছে মনে হয়। দাদা, আজকে তো আরো 7 জনকে আনবার কথা ছিল, তারা কোথায়? 4 জনকে পটিয়ে আনতে পেরেছি, দেখছি খুব তাড়াতাড়ি যদি কিছু করা হয়। বাকি কাজ সব হয়ে গেছে তো? হ্যাঁ দাদা, হয়ে গেছে। আজকে ক্লিনিকে কে যাবে? একটা ছেলেকে বলেছি, ও আসবে একটু পরেই। আচ্ছা ঠিক আছে। ও আর তোমাদের গ্রামের ওই ছেলেটা কি যেন নাম? কে, বিপ্লব? হ্যাঁ দাদা, পুলিশের ভীষণ ভয় দেখাচ্ছে, তাড়াতাড়ি ওর মুখ বন্ধ করতে হবে। ঠিক বলেছিস, আমি দেখছি কি করা যায়। এই ভানুদা ডেকেছে তো তোমাকে ক্লিনিকে যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঠিকানাটা ঠিকানা দেয়নি? দাঁড়াও আমি বলে দিচ্ছি। এখান থেকে সোজা গিয়ে ডান দিকে রাস্তাটা ধরে একদম সোজা চলে যাবে। একদম শেষে পুকুরের পাশের ওই বাড়িটায় আরএস ক্লিনিক। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে ভানুদা পাঠিয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজ হয়ে গেলে আমার কাছে এসে বলবে, আমি টাকা দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। এটা কোন জায়গা? বাইরে থেকে তো সাধারণ ক্লিনিক বলেই মনে হচ্ছিল, কিন্তু ভেতরে এত নিঃশব্দতা কেন? এরা তো সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমাদের গ্রামের শ্রমিকদেরও কি তাহলে একই অবস্থা? নবীন, আমাকে বাঁচা ভাই। বিপ্লবদা, তুমি এখানে? কি ব্যাপার? তোমার এমন অবস্থা হলো কিভাবে? আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। এই ক্লিনিক আসলে কিডনি পাচারের আড্ডা। আমি ভেবেছিলাম গরিবদের ফ্রি চিকিৎসা চলবে এখানে। এর পেছনে কারা যুক্ত রয়েছে? তুমি বা এখানে আসলে কি করে? এক লোক আছে, ডাক্তার সেন বলেই সবাই চেনে, কিন্তু সে আসল কাজ করে রাতের বেলায়। ওরা গরিব শ্রমিকদের চাকরির লোভ দেখিয়ে এখানে আনে, তারপর বন্দি করে রাখে। আমাকে ভানুদা এই ক্লিনিকে আসতে বলেছিল। আমি তোমাকে ঠিক বের করব। তার আগে আমাকে বলো, ওরা কোথায় কিডনি পাঠায়? বিদেশে ঠান্ডা বাক্সে ভরে পাঠানো হয়। নবীন, তুই এখান থেকে চলে যা, ওরা খুব ভয়ানক মানুষ। তুমি ভয় পেও না, আমি আজই কিছু ব্যবস্থা করছি। এর সঙ্গে কি ভানুদাও জড়িত? তাই তো মনে হয় রে, তাই তো মনে হয়। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো? বিপ্লব কোথায়? ওকে ইঞ্জেকশনটা দিয়েছো? ইঞ্জেকশন? হ্যাঁ দিয়েছি দিয়েছি। হ্যাঁ তুমি এই কাজে একদম নতুন, তাই না? হ্যাঁ। ভানুদা যখন আমাকে এখানে নিয়ে এসেছিল প্রথম প্রথম, আমিও খুব ভয় পেতাম। ভানুদা? হ্যাঁ, ভানুদাই তো এই চক্রের নেতা। ডাক্তার সেন? সে তো শুধু নামমাত্র চালক, আসল নিয়ন্ত্রক তো ভানুদা। গ্রাম থেকে দরিদ্র ছেলেপুলেগুলোকে শহরে নিয়ে আসা, চাকরি লোভ দেখিয়ে বাইরে পাঠানো, সেখানে কৃতদাস বানিয়ে রাখা, এসব কিছু লিডার তো ভানুদাই। আর যারা এখানে থাকে তাদের বাইরে পাঠানো হয় না কেন? ওই যে কিডনি পাচার করবে বলে। নেহাত বিপ্লবের ভাগ্যটা ভালো, নয়তো এতদিনে ওর কিডনি পাচার হয়ে যেত। আচ্ছা, আমি এখন চলি। হ্যাঁ 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 হ্যাঁ, যাও। আর এই নাও তোমার টাকা। নবীন, তুই আমার পিছু নিয়েছিলিস কেন? এই ক্লিনিকের ভেতরে কি হচ্ছে সেটা জানবার এত আগ্রহ তোর? আগ্রহ না ভানুদা, কর্তব্য। আমি জানি তুমি খারাপ লোক। গ্রামের মানুষ তোমাকে কত বিশ্বাস করে, আর তুমি তাদের এই প্রতিদান দিচ্ছ। থাম তো তুই। কলেজে পড়াশোনা করে নিজেকে বড় গোয়েন্দা ভাবছিস নাকি? তোরও কিডনি পাচার করে দেব। আমার সাথে বেশি চালাকি করিস না। আমি কাউকে জোর করে তুলে আনিনি, সবাই নিজের ইচ্ছেতেই আর মাংস খাওয়ার লোভে এখানে এসেছে, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে ভানুদা, তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও। তোর গোয়েন্দাগিরি করবার খুব শখ, তাই না? আমি সবার মতো তোর কিডনিও এবার পাচার করব। গ্রামে কিন্তু তোমাকে সবাই সন্দেহ করছে। এরপর তুমি ওই গ্রামে গেলে সবাই তোমার উপর হামলা করবে, আর তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে গ্রামের লোক তোমাকে ছাড়বে না। তুই জানিস আমি এখনো পর্যন্ত কত মানুষকে মেরেছি? আর শোন, এখানে সবাই আমাকে সাধু হিসেবেই চেনে। আমি এত দান ধ্যান করি যে আমি কিডনি পাচারের সঙ্গে জড়িত, এই কথা শুনলে মানুষ হাসবে, বুঝলি? আর পুলিশ? পুলিশ প্রমাণ চায়। তুই এখান থেকে বেরোতে পারলে তবে তো পুলিশের কাছে যাবি। তুই এখানেই বন্দি থাকবি আজীবন। প্রযুক্তির যুগে অন্যায় করে পার পেয়ে যাওয়া এত সহজ নয়। এসব তুই কি বলছিস কি? তুমি জানো, আমি শহরে এসে সবার আগে থানার বড়বাবুর সঙ্গে কথা বলেছি, আর কিছুক্ষণের মধ্যেই তোমার খেলা শেষ হয়ে যাবে।
আমাকে এসব বাচ্চাদের গল্প বলে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ধর। আমি ভাবিনি তুই আমাকে এভাবে ধরিয়ে দিবি নবীন। তুই কিন্তু খুব বড় ভুল করলি। তুমি কি ভেবেছিলে তুমি দিনের পর দিন অন্যায় করে পার পেয়ে যাবে? আচ্ছা আচ্ছা, তুই যে মোবাইলে রেকর্ড করলি, তোর ফোন তো তোর কাছে ছিল না। তোর বন্দি করার সময় তো প্রণবকে আমি বলেছিলাম তোর থেকে ফোনটা নিয়ে নিতে। প্রণবদা আমাকে সাহায্য করেছে। তখন প্রণবদা ফোনটা অন্য জায়গায় না রেখে আমার পকেটেই ঢুকিয়ে দিয়েছিল। কি, প্রণব এত বড় বেঈমান? একটু আগেই প্রণবদাকে জিজ্ঞেস করলাম যে ও তোমার বিরুদ্ধে গিয়ে কেন আমাকে সাহায্য করেছে। এর উত্তরে ও কি বলল জানো? কি বললো? তুমি ওর ভাইকে শহরে এনে মেরে ফেলেছিলে। প্রতিশোধ নিতেই ও তোমার কাছে কাজ শুরু করেছিল, কিন্তু সবকিছু পুলিশকে জানানোর সাহস পায়নি। যখন বুঝলো যে আমি তোমার বিরুদ্ধে পুলিশকে অভিযোগ জানানোর পরিকল্পনা করছি, তখন থেকেই ঠিক করেছিল আমাকে সাহায্য করবে। আমি কাউকে ছাড়বো না। তুমি এতদিন এত অপরাধ করেছো যে বাকি জীবনটা তোমাকে এখানেই কাটাতে হবে। তাই তুমি হাজার চাইলেও আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না। এ নবীন, এসব কি শুনছি? তুই ঠিক আছিস তো? রামলাল কাকা, তুমি এখানে? মেয়ের বাড়ি এসেছিলাম তো, টিভিতে খবর দেখি ছুটে আসলাম। বিপ্লব, বিমল, সুধীর, ওদের সবাইকে পাওয়া গেছে। বিমলদাকে ছাড়া সবাইকেই পাওয়া গেছে। পুলিশ খুঁজছে, দেখা যাক। আপাতত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলেছেন যে ওষুধের কারণে সবাই অজ্ঞান ছিল, কিন্তু সময় মতো উদ্ধার হওয়াতে তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। কে বলবে এত সুন্দর ঝাঁ চকচকে ক্লিনিকে এমন জঘন্য কাজ হয়? তবে আমি আগেই জানতাম ভানু ছেলেটা সুবিধের নয়। ওসব সাধু সেজে থাকাটা পুরোটাই অভিনয় ছিল। আমারও প্রথম থেকে ভানুদার উপর সন্দেহ ছিল। বিমলদার মায়ের কাছে যখন শুনলাম বিমলদার কোনো খবর নেই, তখন আমার সন্দেহটা আরও তীব্র হয়। সেজন্যই কলেজে এসে আগেই থানার বড়বাবুর সঙ্গে কথা বলি। তারপর বিপ্লবদার পাঠানো চিঠির ঠিকানায় আসি। সেখানে ভানুদার দেখা পাই। তারপর এক এক করে পুরো বিষয়টা পরিষ্কার হতে থাকে। তুই না থাকলে সবাই হারিয়ে যেত রে। তুই যে কত বড় কাজ করলি। আমি শুধু দায়িত্ব পালন করেছি কাকা। এবার সবাইকে তাদের বাড়িতে পৌঁছে দিতে পারলেই শান্তি। আমার মেয়ের বাড়ি এখান থেকে খুব কাছেই। এই নে ঠিকানাটা রাখ। যে কদিন শহরে আছিস দিদির কাছে থাকিস, তারপর না হয় আমরা একসাথে গ্রামে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো রে বাবা। বিপ্লব আজ তোর জন্যই সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছে। ওদিকে ওদিকে বিমলের শরীরটা এত ভেঙে গেছে, দেখে যে কি খারাপ লাগছে। হ্যাঁ, বিমলদার উপর ওরা অনেক অত্যাচার করেছে। শুনলাম গ্রামের একটা ছেলেকে নাকি বাইরে পাচার করে দিয়েছে। হ্যাঁ, পাশের গ্রামেরও দুজন আছে। তবে পুলিশ আপ্রাণ চেষ্টা করছে ওদের ফিরিয়ে আনবার। দেখা যাক কি হয়। আজ তুই পড়াশুনো জানিস বলে সহজে ভানুর ফাঁদে পা দিসনি। সত্যি সবার পড়াশুনো শেখা উচিত। আমি রতনকে বলেছি যত দূর পারে ও পড়াশুনো করুক। তার জন্য যদি আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে হয় তো তাই ভালো। লোভের মাংস ভাতের থেকে শান্তির আলু সিদ্ধ ভাত অনেক ভালো। ঠিক আছে, তুমি এখন বিপ্লবদার খেয়াল রাখো। ও এখনো ঘোরের মধ্যে আছে। হ্যাঁ, সে তো রাখবই। তা হ্যাঁ রে, ওই ভানু এখন থানায় তো নাকি? হ্যাঁ, আজীবন সেখানেই থাকতে হবে। আমার তো এখনো ভাবলে ভয় লাগছে। বিপ্লব যদি আর কিছুদিন ওখানে থাকতো, হয়তো ওকেও পাচার করে দিত। ভানুদা বা ওর মতো মানুষ এখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে নেওয়া দরকার। ওদিকে কিসের এত চিৎকার হচ্ছে গো কাকিমা? জানিস না, আমি তো আসার সময় দেখলাম সবাই ভানুর কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে বলছে সাধুর সাজে থাকলেই সাধু হওয়া যায় না, বিনা শ্রমে মাংস ভাত আর না আর না।